তারপরের দিন মালিকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজের নাস্তা বানিয়ে এনেছেন। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালিকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথির নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালিকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসল, বলল, অনেক সুন্দর হয়েছে। মালিকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে, ও আমাকে আরও বকবে। কেন জানো? এগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট? আমার নাতি নাতনির জন্য একটু করতে পারবো না? মালিকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝকা কম করে তাই না? তিথি বলল, না, সব সময় করে। করলেও আমার কি, আমার কিচ্ছু যায় আসে না। মালিকা বেগম বেকুব বনে গেলেন, বললেন, এটা কেমন কথা? তিথি বলল, ওসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। মালিকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা খেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালিকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাতে বাঁধতে পারে, ওরা বাপ ছেলে রেধে বেড়ে খাবে, তাই আসেনি। ও আচ্ছা, বেশ, থাকুন, আমি ঘরে যাই বলেই ঘরে চলে গেল। তিথি মালিকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালিকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপালে জুটেছে, তার জন্য শুক্রিয়া কর। হয়েছে বাপের মতো মাথা মোটা, লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে, বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখ করে চাইল। মালিকা বেগম বললেন, হাঁ করে কি দেখছিস? যা ঘরে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, আম্মা, আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছ, তাও আমার শ্বশুর বাড়িতে বসে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলে হয়ে কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোকটাকে লাই দাও, আমার দোষ বোঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দেব। আব্বে শালা, এমন মা তো জীবনেও দেখি নাই। মালিকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য, তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে জুটল। তিথি মুখ মুচড়ে দিল। আম্বিয়া বেগম এসে বলল, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন যান না। আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালিকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালিকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুরবাড়িতে এই প্রথম এসেছে মালিকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝ দেন। সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছছে, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছছে, কাপড় চোপড় সব ওয়ার্ড্রোবে ভাঁজ করে বিছানার চাদর আর বালিশটা পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কভারটা পাল্টায়, চাদরটা 7 দিন পর পর পাল্টায়, ক্ষেত্র বিশেষ 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিট ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজলানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। অত পরিষ্কার হলে যা নিজে করুক। মালিকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তারও হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ, এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। আয়েজাও তাদের সাথে গল্প গুজবে যোগ দিয়েছে, রমলা চাচিও। মা রমলা চাচি সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা, আম্মা শোনো। মালিকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি, মামা করিস না তো। তিথি রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে পড়ল, ওমা, ওমা শোনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো, এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ঢং ধরেছে। তিথি রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবে বউ, আমারে কও। তিথি রাগ গিলে বলল, কিছু না। আয়জা বলল, কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কাতেই ওয়াশরুমের দরজা খুলে পড়ল। হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল,
আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বের হও। স্টুপিড বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভ্রু কঞ্চন করে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভালো লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো? আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আয়জাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একা? কে বলল? তিথি এসে তাকে জড়িয়ে ধরল, বলল, তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল, মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠেছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকলো। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে এসে দরজার কাছে থামতেই শুনতে পেল তিথি একা একা বলছে, তোকে কি তোর জমের হাতে তুলে দেব নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাইরে চিনস? তোকে হাত দিয়ে ধরে হাত নোংরা করবে না, বুঝলি? সোজা শুট করে দেবে। তুই আ করে চিৎপটাং হয়ে পড়বি। তোর 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। আজলান ভিড়িয়ে দেওয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছা। মাথার লম্বা সুতার মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগারে। আজলান গর্জে উঠে পড়ল, মেহবুব! তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়ল না। বলল, একে গুলি করে মারো, যাতে তার 14 গোষ্ঠীও এ ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিথি আরশোলাটাকে ধরে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল, বলল, বের হও এটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছ সেটা মাথায় ছিল না? সরি বস, বলেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা করে খাবো, শালা মতন। তোর কত বড় সাহস! এই, খবরদার নড়বি না, তোকে ছেড়ে দেব সেটা তুই ভুলেও ভাবিস না। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব, তুমি ওটা ফেলে এসে গোসল করবে? তিথি তার চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। তিথি বলল, ওকে বস, তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালিকা বেগম 4 দিন মেয়ের শ্বশুরবাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন 2 দিনে থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে, তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরও কটা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় তিথি হঠাৎ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকটা ক্ষণই কাঁদল। মালিকা বেগম আদর করে দিয়ে বললেন, কাঁদিস না, তোকে তো ওরা ভালো রেখেছে। জামাইও তোকে কত চোখে রাখে। নিজের ঘর, নিজের সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরল। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে তাদের বংশধর আছে, তাই ভালো রেখেছে। তার পেটে বাচ্চা আছে, তাই ফাটাকেষ্টও তাকে চোখে হারাচ্ছে না, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরাই করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ। তার জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটাল ছিলে ফেললো দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাড়ি রাখে বউয়ের গাল ঘেঁষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। এরই মধ্যে তিথির ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা হচ্ছে। আর 1 মাস সময় আছে, তাও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিয়ে দিলেই হবে। তিথি বলল, কোনো পরীক্ষায় দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমতো পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝোকা শোনা। পড়ালেখা টেখা ওইসব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজ বাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চাকরানি? বুঝি না, তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, চুপ, রেডি হয়ে নাও, চেক আপ করতে হবে, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করতে গিয়ে তাসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আহারে তিথি, কি অবস্থা,
কেমন আছো তুমি? তিথি বলল, ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। তোমাকে দেখে আরও ভালো লাগছে। চেক আপ করতে এসেছো বুঝি? জি। তাসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো। আগের মতো মানে? তোমাকে এখনও দূরছাই করে? হ্যাঁ। তাসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। তিথি বলল, আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওর যত্ন তো সবাই করবেই। তাসলিমা খাতুন বললেন, তা ঠিক। তোমার বর তোমাকে একটু ভালোবাসে না? না না, ওসব ভালোবাসা টালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উড়তে দিতে হয়। আমার বর আমাকে পারে না, সারাদিন ঘরবন্দি করে রাখে। মন চাইলে কিছু খেতেও পারি না। কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ। এখনও ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে ধরে বের করে দেয়, যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছ? আর কার সাথে? তোমার বরের সাথে? হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে। ওহো। তখন গটগট পায়ে হেঁটে সেখানে আজলান এলো, বলল, মেহবুব চলো। তাসলিমা খাতুন তাকে দেখে হাঁ করে চেয়ে রইলেন। আজলান তাকে বলল, আপনি কেমন আছেন? তাসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হেসে বললেন, জি ভালো আছি। আপনি কেমন আছেন? আজলান বলল, আমিও ভালো আছি। তাসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম। বাচ্চার বাবার অনেক প্রশংসা করছিল। তিথি ভ্রু কুঁচকে চাইল। আজলান বলল, ও তা জানি। তাসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বললেন, আমরা আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান। তিথি ভালো থেকো, শীঘ্রই সুখবর শুনব। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা মহিলা মিথ্যা বলল কেন গো? আজলান বলল, কারণ সবাই তোমার মতো স্টুপিড নয়। সবাই তোমার মতো পোল্টিবাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তালতো ভাই যে ইয়ার্কি মারব? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা কেন বলো? ডোডো যদি বোবা হয়? তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। ডেলিভারির সময় দিয়েছে আরও 7 দিন পর, কিন্তু তিথির ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বলল, হো মা, আমি যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগে মেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখেছিস খোকা? আজলান বলল, ওখানে উন্নত চিকিৎসা দেয়া হয়, তুমি যাতে কষ্ট না পাও সেই জন্য তোমাকে ভর্তি করানো হয়েছে। তিথি কাঁদতে লাগলো। রমলা চাচিকে বলল, আমার আচারের বয়মটা বেডসাইড টেবিলে রাখা আছে, আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমারির লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলো তুমি রেখে দিও। রমলা চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? এটা তোমার বাড়ি, তোমাকে ফিরতে হইবই তো। তুমি তোমার বাবুদের নিয়ে ফিরবা, তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা রাখবো। স্পঞ্জের মিষ্টি না কিন্তু, কালো জামের মিষ্টি। আজলান বলল, ওকে। আর কিছু? 2 প্লেট ফুচকা আর বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে, উপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হ্যাডাম নাই, আবার বলে আর কিছু। কতবার খেতে চাইছি, খেতে দাও নাই। আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জ্বলিয়া ছাই হয়ে যাইতেছে, বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন, তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগলো। আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি আমার কথা রাখবো। কাঁদবে না, তোমার ডোডোও কাঁদবে। তিথি বলল, বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেয়, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পায়ে হাতের কাছে, 2 পা যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখলো। চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসবো, ওরা আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসব বেদনা আরও গাঢ় হওয়ায় সে চিৎকার দিয়ে কাঁদছিল। তারপরের দিন ফজর নাগাদ তিথির ছেলে বাবু হলো।
সি সেকশন করিয়ে নেওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আজলান বলেছে সি সেকশন করানোর জন্য, মা আর বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে। কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হসপিটালের করিডোর মেতে উঠল সদ্য জন্ম নেওয়ার বাচ্চার কান্নায়। মালিকা বেগম খুশিতে কেঁদেই ফেললেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। আম্বিয়া বেগম নাতি পেয়ে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখল ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃষ্টপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কলেমা পড়ে শোনাতে বলো। আর বলো বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে, সেই টাকায় যেন কালো জামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছুই বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে তোর ছেলেকে কোলে নে খোকা। আজলান কোলে নিয়ে আয়জাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কলেমা পড়ে শোনালো। আয়জা বলল, আম্মা আম্মা দেখো, চোখ মেলেছে, ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিসফিস করে বলল, মা চতুর, ছেলে চতুর হবে না? দেখেছিস তোকে কেমন করে দেখছে? আজলান বাচ্চার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, শেখ বাড়ির মতো পাগলা গারোতে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথির যখন জ্ঞান ফিরল তখন মা শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখ বউ, তোর বাবু। তিথি তাকে এক নজরে দেখে নিল। এই মোটাসোটা বাচ্চা তার পেটে ছিল? মালিকা বেগম বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বলতো কার মতো হয়েছে? তিথি কেঁদে বলল, কারো মতো লাগছে না, এখন সব বাচ্চাই এক, সরো তো। মালিকা বেগম রেগে গিয়ে বলল, ও মা। তিথির নাক টানতে টানতে কাঁদতে লাগলো। ওই বেটা এখনো আসবে না তাকে দেখতে? তার কাজ তো শেষ। এতদিন পেটে বাচ্চা ছিল বলে তাকে কত যত্ন আতির করেছে, এখন তাকে ফিরেও দেখবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। আজলান তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব এদিকে ফিরো, কথা আছে। তিথি ফিরল না, গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার মুখটা ফিরিয়ে এনে দেখল মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে ভরে জল নামলো তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই, তোমার জন্য কালো জামুন ফুচকা চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমক স্বরে বলল, একদম কাঁদবে না। তুমি কেন কাঁদছো আমি জানি, কিন্তু এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে, তারপর ক্লিনিকে 1000টা জার্মস আছে। তিথি আরও জোরে জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করলো, তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিজে থেকে ফিরে তাকালো। লিপস্টিক দেখে সজল নেত্রে হাসল। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। তিথি ঠোঁট দুটো একে অপরের সাথে লাগিয়ে পা পা শব্দ করতে লাগলো। আজলান বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসল। তিথি কমলার কোয়া খেতে খেতে দেখল আগাগোড়া যথেষ্ট রূপবতী সে, বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তিথি সনিদ্ধ চোখে তাকে দেখেই যাচ্ছিল। ফাটাকিষ্টর সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসি কেন? তিথি রাগত স্বরে তাকে ডেকে বলল, এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? আজলান চলে আসায় নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে ওনাকে? তিথি বলল, কিছু না, তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আজলান বলল, আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরে নেব। তিথি খেতে খেতে মৃদু স্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? তিথি বলল, হবেই তো, আমার পেট কাটবে, কার এত সাহস? অতপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে এনেছো কেন? আমি ওকে খাওয়াতে পারবো না, আমার শ্বশুরই লাগে। আজলান ধমকে বলল, শাট আপ, ওর খিদে পেয়েছে। তিথিকে বাড়িতে আনা হলো। তারপরের দিন
অদক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চিবুনি খেতে হয়েছে তাকে। অধৈর্য সংযমহীন তিথি যেন এক রাত্রের মধ্যে ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই। যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাকু করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। রাতে ঘুমোতে না পেরে তিথি পড়েছে মহা মুশকিলে। দিনের বেলায় যত ঘুমোক, রাতের ঘুমটার অভাব যেন পূরণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমোতে পারে, যাও 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে শুধু সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে সাথে তার বাচ্চার বাপকেও নির্ঘুম থাকতে হয়। তিথির স্বাস্থ্যবিধি মেনটেন করছে কিনা সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানো চুটে যেত তিথির। আজলান আজ হুট করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। এসে দেখলো বাচ্চা কাঁদছে। তিথি তার কান্নাকে উপহাস করে বলছে, ভ্যাঁ ভ্যাঁ। মায়ের এমন উপহাস দেখে সে আরও চিৎকার করে কেঁদে যাচ্ছে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে। আজলান দরজার কাছে এসে দাঁড়াতেই তিথি বলল, তোর জন্য চুল আঁচড়াতে পারছি না ডোডো। দেখো দেখো, চোখের নিচে কালি। একটু মায়া হয় না তোর? হবেই বা কেন? বাপ বজ্জাত, ছেলে বজ্জাত হবে না? তুই ভালো মানুষের বেটানোস, কিন্তু আমি তো তোর মা। 9 মাস পেটে রেখেছি, তোর কত লাথি খেয়েছি। আমার জন্য তোর মায়া হয় না ডোডো? ডোডোর কান্না থামার নয়। আজলান তার অস্বাভাবিক কান্না দেখে ভ্রুকুচকে ভেতরে ঢুকলো। তিথি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আজলান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতেই তিথি একটা ব্লু গ্যাস ম্যাচ নিয়ে এসে বলল, নাও নাও, আগুন ধরো আগে। আজলান হাত বাড়িয়ে দিতে আগুন ম্যাচ জ্বালালো। আগুন ছুঁয়ে বাচ্চার কাছে যেতেই আজলান কোলে তুলে নিয়ে দেখল সে হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তিথির দিকে কটমট চোখে তাকিয়ে আজলান বলল, তুমি কি ওকে এভাবে ফেলে রেখেছ? তিথি বলল, আমি জানতাম না। আজলান বলল, ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়বো না আমি। ননসেন্স মহিলা, খেয়াল কোথায় থাকে তোমার? তিথি গোমড়া মুখে ডোডোর দিকে চেয়ে রইল। ডোডোকে পরিষ্কার করে কোলে তুলে নিল আজলান। তিথি দেখল সে একদম শান্ত হয়ে গেছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে, আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ, বাপ কোলে নিলেই ঘুম। এই কেমন কথা? তিথি বুঝে পায় না। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিসপত্র ছোড়াছড়ি করবে না। বলেই কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। এসে দেখল তিথি বেঘরে ঘুমোচ্ছে। মাথার নিচে বালিশ নেই, হাত খোপাটা খুলে গিয়েছে। আজলান তার মাথার নিচে বালিশ দিল, তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল। কফি খেয়ে তিথির জন্য চা বিস্কিট নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পেল তিথি ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে ডোডোর ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্টু ছেলে, উঠ বলছি। সারা রাত আমাকে ঘুমোতে না দেওয়ার ফোন দিয়ে এঁটেছিস না বাপ ছেলে মিলে? আমি কিন্তু অত রাত জাগতে পারবো না ডোডো, বলে দিচ্ছি কিন্তু। তুই কাঁদবি, আমি ঘুমোবো। আমার মনে ময়াদয়া নেই ডোডো, আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে, তুই উঠবি কি উঠবি না? বলে দোলনায় ধূপধাপ মাথা ঠুকলো। আজলান ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার পাগলামো কমবে কিসে? তিথি অসহায় চোখে চেয়ে রইল। বলল, ওকে এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে। আমি জেগে থাকবো ওর সাথে, তুমি ঘুমাও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও, আমি দেব না। আজলান বলল, চুপচাপ চা খাও। তিথি এসে চা দেখে বলল, আমি মগ ভর্তি চা খাই, এইসব অল্প চায়ে হবে না। আজলান বলল, চা বেশি খাওয়া ভালো না। বেশিই খাবো। আজলান এবার গর্জে বলল, ওকে ফাইন। আজলানের নির্দেশে কিছুক্ষণ পর মগ ভর্তি চা নিয়ে এলো আয়জা। তিথি চা খাওয়া শেষ করে আজলানকে জড়িয়ে ধরে থুতনিটা বুকে ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা বলো তো, ডোডো কাকে বেশি ভালোবাসে, আমাকে না তোমাকে? ছেলেরা মাকে একটু বেশিই ভালোবাসে। তিথি খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বললে। তোমাকে একটু কম কেন ভালোবাসবে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত হয়ে যায়। ছেলেরা বাবাকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুর আব্বাকে খুব ভালোবাসো, তাই না? আজলান বলল, জানি না, ছাড়ো। তিথি বলল, বলো না, তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে ওনাকে কথা বলার জন্য খুঁজে পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও কত অপছন্দ করো। আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও, তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে। তিথি চিরুনি নিয়ে এসে আজলানের হাত ধরিয়ে দিয়ে বলল, তুমি আঁচড়ে দাও।
আজলান আঁচড়াতেই তিথি চেঁচিয়ে উঠল, বলল, সব চুল ছিঁড়ে ফেললো রে। ইচ্ছে করেই করছো তাই না? শাস্তি দিচ্ছ আমাকে। আজলান বলল, জট বেঁধেছে, সেটা ছাড়িয়ে দিচ্ছি। আজব। তিথি কেঁদে ফেলল প্রায়। বলল, তোমাকে যদি আমি ডোডোর পটি আর উকুন ভাজা না খাইয়েছি। তিথির কথায় আজলান নির্বাক হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তার চোখ মুখ দেখে তিথি পালাতে যাবে, তখনই আজলান তাকে খপ করে ধরে ফেলল। তিথি চেঁচিয়ে বলল, ডোডো রে, তোর বাপ আমাকে মারছে দেখ। ডোডোর নামকরণ আর গরু জবাই করে আকিকা করা হলো 21তম দিনে। বেশ বড় সড়ো আয়োজন হয়েছিল সেদিন। ওর পুরো নাম দেয়া হয়েছে শেখ তাজদিদ আইজান। মফিজ সাহেব আর মালেকা বেগমের খুশির শেষ নেই নাতিকে পেয়ে। তিথি এতটাই ব্যস্ত যেন সে ছেলের বিয়ে দিচ্ছে। আজলান তাকে সারা দিন আশেপাশে দেখেনি। নতুন নতুন কোল পেয়ে ডোডো ভীষণ খুশি। কোলে চড়লে কান্না ফুলেও আসবে না তার। মেহমান কমে আসাতেই তিথির রান্নাঘর থেকে ঘরে এসে হাজির হলো। আজলানের পাশে এসে বসে বলল, ডোডো আজ অনেক টাকা পেয়েছে জানো। শাশুমা অনেক টাকা কট করে নিয়েছে, নইলে আরও বেশি হতো। বলেই টাকাগুলো হিসেব করতে লাগলো। হিসেব শেষে বলল, 23,000 টাকা। তুমি যে আমাকে হাত খরচ দিয়েছ সেখানেও কিছু আছে, সেগুলো সহ মোট 30,000 টাকা প্রায়। শোনো, এগুলো দিয়ে আমি ডোডোর বউয়ের জন্য একটা নেকলেস বানাবো। আজলান বলল, গুড ডিসিশন। তিথি তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙুল গুলিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাঁটাই করার মেশিন কিনে দেব, তুমি আমার গাল ছিলে ফেলো। আজলান কাজে বেরোনোর আগে পই পই করে বলে দিয়ে গেছে, মেহবুব, আইজানকে ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখবে না। ওয়াশরুমে যাওয়ার আগে মাকে অথবা আইজাকে ডেকে নেবে। খাওয়ানোর পর ওকে কোলে নিয়ে বেশি দুল দেবে না, হাসাবে না। তিথি লক্ষ্মীটির মতো মাথা নেড়েছে। আজলান নিশ্চিন্তে কাজে গিয়েছে। ফিরতে দেরি হলেও তিথির জন্য একটা ফুল আনতে ভোলেনি, যদিও ফুলটা বাসি। সহকর্মী ওনার ওয়াইফের জন্য কেনার সময় একটা আজলানকে দিয়ে বলেছিল, আপনার বিবিকেও দেবেন, দেখবেন ভালোবাসার অভাব হবে না। ভালোবাসার শব্দে আজলানের এক প্রকার অ্যালার্জি আছে। বিয়ে করলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউকে পরিমিত আদর সোহাগে রাখতে হবে, পাশাপাশি পরিমিত শাসনও করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এখানে ভালোবাসা টালোবাসার শব্দগুলোর জায়গা কোথায়? যত সব অপ্রাসঙ্গিক কাব্যিক কথাবার্তাকে মানুষের মগজে ঢুকিয়ে দেয়া হচ্ছে, যার ফলে সে এত আদর সোহাগে রাখার পরও তার বউ বলে সে কাঠকোট্টা মানুষ, রোমান্টিক নয়, প্রেমিক নয়। বিয়ের পর সাংসারিক ক্যাচাল নামক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে জীবনের আসল স্বাদ খুঁজে নিতে হয়। সেখানে প্রেমের জায়গা কোথায়? বাচ্চা হওয়ার পর যেখানে বিছানায় ভালোমতো জায়গা হচ্ছে না, সেখানে আবার প্রেম না ছাই? এইসব প্রেম ভালোবাসার মতো সস্তা সস্তা লেকচারগুলো কবি সাহিত্যিকরা আবিষ্কার না করলে প্রতিটা মানুষ সংসারী হওয়ার প্রতিযোগিতায় লেগে পড়ত। কিন্তু এখনকার মাথামোটা পাবলিকগুলো কবি সাহিত্যিক নামক উজবুক দ্বারা প্রভাবিত হয়ে প্রেম আর ভালোবাসার গভীর মর্মার্থ খুঁজতে গিয়ে স্বামী সংসার কিছুই চেনে না। মাঝে মধ্যে বোধহয় স্বামীকে বলতে ভুলে যায়, কে গো তুমি, কোথায় থাকো, কোত্থেকে এসেছ, তুমি নারী না পুরুষ? ফুলটা আনার পর সেটাকে বেডসাইড টেবিলে রেখে সে ওয়াশরুমে চলে গিয়েছে। তিথি ফুলটা দেখা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ফুলটা তার সহকর্মী দিয়েছে এই কথা তিথি বিশ্বাস করবে না। পুরুষ মানুষ কেন পুরুষ মানুষকে ফুল দেবে? এ অসম্ভব। সে কিনেছে এ কথাও ভুল, কারণ বাসি ফুল কেউ কিনবে না। অতএব দাঁড়াচ্ছে ফুলটা কোনো মেয়ে মানুষ তাকে দিয়েছে। রাগারাগির ফাঁকে কান্নাকাটিও করে ফেল তিথি। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আজলানের আর কিছুই করার রইল না। আজলান এমনিতেও রাতে ভালো করে ঘুমোতে পারে না। মা ছেলে দুজনেই বকবক বকবক করে। শ্বশুরের 22-23 বছরের বাচ্চাটা তার 2 মাস বয়সী বাচ্চাটার সাথে সারাক্ষণ বকবক তো রয়েছেই, সাথে সে কি হাসি, যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলে। আজলান কানের উপর বালিশ চাপা দিয়েও ঘুমোতে পারে না। মাঝরাত অবধি বকবক করতে গিয়ে যখন দুজনে ক্লান্ত হয়ে পড়ে, তখন মা তার ছেলেকে বলে, ডোডোরে, তোর বাপটা সারাদিন কত কষ্ট করে বাইরে, কত কষ্ট করে রোজগার করে আমাদের জন্য। তোর জন্য আমি তোর বাপের কাছেও ঘেঁষতে পারি না, একটু মাথাও টিপে দিতে পারি না। তোর মনে কি দয়াময়া নেই ডোডো? আজলানের তখন রাগ হবে নাকি নিজের ভাগ্যের পরিহাস ভেবে সে দুঃখ যাপন করবে, কিছুই ভেবে পায় না সে। সেই দিন কাজে বেরোনোর সময় আজলান দেখল তিথি ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে কোনো মতে উঠে বসেছে। সে যাওয়ার সময় একটু এগিয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বের হয়। আজও তাই। আইজান তখন ঘুম।
তার ঘুমন্ত মুখে কয়েকটা আদর দিয়ে আজলান বেরিয়ে যাওয়ার সময় যখন বলল, বাবুকে চোখে চোখে রাখবে, তিথি হাই তুলে বলে উঠল, ও আমাকে চোখে চোখে রাখে যাতে তোমার কাছে না যেতে পারি। আজলান বলল, ননসেন্স মহিলা। তিথি বলল, তোমার সাদা পায়জামায় হলুদ হলুদ যে রংটাকে আমি তরকারির ঝোল বলেছি, ওটা আসলে ডোডোর পটির রং ছিল। আমি ভাই বুঝি না কিছু, ও খায় সাদা তরল জিনিস, পটি কেমনে হলুদ হয়? বেরোনোর সময় মাথা গরম করতে চায়নি আজলান, কিন্তু তিথির কথায় রাগ চেপে রাখতে পারেনি। বাহু চেপে ধরে বলল, পায়জামা ধুয়ে পরিষ্কার করে রাখবে, দাগটা না গেলে আমি তোমাকে সোজা বের করে দেব। তিথি বলল, আমি তো সেটাই চাই বস, একবার বের করে দেখো না। বাচ্চাকে ফিডার খাওয়াতে হাগুমতো পরিষ্কার করতে কী যে মজা হাড়ে হাড়ে বুঝবে। আজলান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এসে ডোডোকে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কোলে নিয়ে হাঁটলে ডোডোর চাইতে খুশি আর কেউ হয় না। আজলান তার নরম নাকটাতে নিজের নাক ঘষে আদর করে। তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করে ডোডো, যেন কত কিছু বোঝে সে। হঠাৎ হঠাৎ ঢেকুরও তোলে। ছোট্ট শরীরটার ঘ্রাণ অদ্ভুত লাগে আজলানের। কোনো কৃত্রিম সুগন্ধি মাখতে হয় না, তারপরও মিষ্টি একটা সুঘ্রাণ বাচ্চাটার গায়ে। আজলান তার গালে টুপটাপ আদর করে তাকে হাসালো, আর তারপর পরই গলগল করে দুধ বমি করে দিল সে। আজলান দেখল তার হাত আর বুকের কাছে শার্টটা ভরে গেছে বমিতে। তিথিকে ডাকতেই তিথি দৌড়ে এলো, হায় হায় করে বলল, যা খেলি সব বের করে দিলি ডোডো, তুমি আমাকে বকো, এখন নিজেই ওকে এমন করে হাসালে কেন? ও তো সব বের করে দিল, নিজে কি ওকে খাওয়াতে পারবে? ওকে খাওয়ানোর মুরুদ তো নেই, শুধু বের করে দেওয়ার মুরুদ আছে তোমার। আরও মুখে কত বড় বড় লেকচার। নিজের ওড়না দিয়ে সব বমি মুছে নিয়ে তিথি ডোডোকে কোলে নিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ রে ডোডো, তোর আক্কেল জ্ঞান কখন হবে? খাওয়া মাত্রই সব বের করে দিস, এখন কিছুক্ষণ পর আবার চিল্লাবি খিদে পেয়েছে বলে। আমার কি তোকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই? তোরও কি খাওয়ার হাগামতো করা ছাড়া আর কোনো কাজ নেই? মায়ের হয়ে তোর বাপকে দুটো কথা বলতে তো পারিস না। হাতে হাতে কাজ করার মুরুদ তো তোর নেই, শুধু পারিস ভ্যা ভ্যা করে কাঁদতে। বেয়াদব ছেলে একটা। সর, আর কাঁদিস না, তোর বাপ ছেলের ঢং দেখলে আর বাঁচি না আমি। আম্বিয়া বেগমের কোলেও বেশিক্ষণ ছেলেকে রাখবে না সে। তেল মাখা শেষ হলে কোলে নিয়ে ফেলবে। গোসল করানোর সময় ধরতে দেয়, খাওয়ার সময় কোলে দেয়, নামাজ পড়ার সময় দেয়। বাকি সময় ছেলেকে কোল থেকে নামাবে না। আম্বিয়া বেগম বলল, তুই একটা বেটা মানুষের মা হলি, আমাদেরগুলো তো বানে জলে ভেসে আসছে। তিথি ভৎসনা করে বলে, তোমরা হচ্ছ পুরনো আমলের অশিক্ষিত আনপড়া মেয়ে মানুষ, আমি হচ্ছি স্মার্ট মাদার। 21 শতাব্দীর মেয়েরা কি তোমাদের মতো বাচ্চাকে রশি দিয়ে বেঁধে সেই রশি কোমরে গিট বেঁধে ঘরের কাজ করবে? আম্বিয়া বেগম বললেন, তোর এক ঠোঁট আছে, কেউ পারবে না তোর সাথে, তুই একটা জিনিস। তিথি বলল, আমাকে সবাই বলতো তুই কেমনে সংসার করস দেখমু, জীবনও তোর ঘর সংসার হইব না, তোর মতো পাগল ছাগলের জীবনেও স্বামী সংসার হবে না। এখন আমি তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি, বলে এসেছি, দেখে আয় কিভাবে শ্বশুর শাশুড়ি আর বরকে জব্দ করেছি। আম্বিয়া বেগম বললেন, সর। ডোডোর মুখে ভাত ছোঁয়ানো হয়েছিল অনেক আগে, 5 কি 6 মাস বয়সে। এখন তার বয়স 13 মাস পড়েছে। ডোডো এখন টুকটাক খেতে শিখেছে। এখন তিথি তাকে ভাতের পাশাপাশি ঠান্ডা চা খাওয়ানো শিখিয়েছে। আর চায়ে তার এত নেশা হয়েছে যে সে চায়ের কাপ দেখা মাত্রই হাত ঝাপটানো শুরু করে। সাবু খেতে না চাওয়ায় আজলান ধমক দিতেই সেই কি কান্না। তিথির কাঁধে মাথা ফেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেল। ছেলের দুঃখে মাও কেঁদে ফেলবে এমন অবস্থা। তিথি বলল, আমার ছেলেকে অমন করে বকবে না, আমরা মা ছেলে এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চলে যাব। বলেই ডোডোকে বলল, ডোডো ডোডো, পা কোনটা দেখাও তো, পা পা। ডোডো পা দুটো দোলাতে লাগলো। আজলান হতভম্ব হয়ে গেল। রেগে গিয়ে ডোডোর হাত পা বেঁধে দুধ খাইয়ে দিতে বলল, চুপচাপ খাও। মেহবুব, তুমি ওকে কি শেখাচ্ছ এইসব? তিথি বলল, কচু, এইসব কি হচ্ছে? আমার ছেলের ওপর এভাবে অত্যাচার করছো কেন? আজলান ধমকে বলল, শাট আপ। তিথি ডোডোর কাছে এসে জিভে বের করে বলল, এই ডোডো ডোডো, তোর বাপকে ভেঙচি দে তো। ডোডো জিভে বের করে তাকালো আজলানের দিকে। আজলান অবাক হয়ে তাকাতেই তিথি হেসে উঠল, সাথে ডোডো খিক খিক করে হাসতে লাগলো। রাগে আগুন হয়ে আজলান তিথিকে ধরতে যেতেই তিথি পালিয়ে গেল।
আটঘাট বেঁধে আজলান তাকে ধরতে নেমেছে দেখে তিথি ছুটে এসে জাপটে জড়িয়ে ধরল। মুখ তুলে রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে বলল, আদর করার জন্য মিষ্টি সুরে ডাকতে হয়, এটা তুমি কবে শিখবে অফিসার? আজলান কিছু বলতে যাবে তার আগেই, ডোডো ডোডো চোখ বন্ধ করো বলে তিথি চোখ বন্ধ করে দেখালো। ডোডো তার দেখা দেখি চোখ বন্ধ করতেই তিথি আজলানের মাথা টেনে গালে ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, ডোডো চোখ খোলার আগে আমার পাওনা দিয়ে ফেলো বস, তুমি তো আবার ঋণী হয়ে থাকতে চাও না। আজলান বলল, আগামী 7 দিনের মধ্যে ওর চায়ের নেশা কমাবে, নয়তো তোমাকে আমি বাড়ি থেকে সোজা বের করে দেব। তিথি বলল, সাথে ডোডোকে ফ্রি, ঠিক কিনা? জোরসে বলো। ঠিক ঠিক। ডোডো ঘুম থেকে ওঠা মাত্রই কোলবালিশ ধরে উঠে বসেছে। তারপর হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে কেঁদে তার মাকে ডাকলো। তিথি এসে তাকে কাঁদতে দেখে বলল, আমাকে জ্বালাতে উঠে বসেছে, তোর চোখে কি ঘুম নেই ডোডো? ডোডো হাত বাড়িয়ে দিল মায়ের দিকে, কোলে নেয়ার আবদার জানিয়েছে। তিথি কোলবালিশ নিয়ে ফেললে ডোডো ঢলে পড়ে গেল বিছানায়। পড়ে যাওয়ায় কেঁদে উঠলে তিথি তাকে ভ্যাঁ ভ্যাঁ করে উপহাস করল। মায়ের উপহাস করা দেখে রাগে দুঃখে জোরে জোরে কাঁদল ডোডো। আম্বিয়া বেগম দরজা ধাক্কা দিতে দিতে বলল, আমার নাতনিটারে এত কাঁদাচ্ছিস কেন রে? তিথি বলল, ডোডো আরও জোরে কাঁদ, আজ তোর বাপ এলে বলবি তোমার বউ আমাকে মারছে। বলবি তো? তুই তো বোবা, কিভাবে বলবি? কান্না করায় ডোডোর চোখ লাল হয়ে গেল। তিথি কোলে তুলে দুগালে আদর করতে করতে বলল, ওলে বাবালে, তুই দেখছি আমার চাইতে কম ঢং জানিস না ডোডো। ছেলেকে আদর করতে করতে হাসল তিথি, বলল, আয় যা, চা আনতো আমার ছেলের জন্য, মগ ভরে আনবে। ডোডো এদিক ওদিক তাকালো। তিথি হেসে বলল, ওরে চালাক রে, তুই এমন চা খোর কেমনে হলি রে ডোডো? তোকে চা খাওয়ানো যাবে না আর। আমি চা পাতা আর দুধ কিনতে গিয়ে ফকির হয়ে যাব পরে। আমার জামাইয়ের টাকা পয়সার প্রতি একটা দরদ আছে। ডোডো গা ঝাড়া মেরে মাকে হাঁটার জন্য ইঙ্গিত দিল। দরজার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিথি বলল, পারবো না হাঁটতে, তুই আমাকে পেয়েছিসটা কি? আমার গায়ে ভীষণ জ্বর ডোডো, তোর কাপড় চোপড়গুলো ধুতে ধুতে আমি শেষ হয়ে যাচ্ছি, তুই আমাকে এত জ্বালাস কেন? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তিথি তার নাকে টুপ করে আদর করে দিয়ে বলল, হাঁ করে কি দেখছিস? তোর মা কালো, তাই তো? ডোডো হাসল। তিথি বলল, ও মা, আবার হাসে। ডোডো আজকাল কিছু কিছু শব্দ উচ্চারণ করে। তিথি ওর কথা শুনে হেসে গোড়াগড়ি খায়। ডোডো ড্যাব ড্যাব করে মায়ের দিকে তখন চেয়ে থাকে। তিথির এই কয়েক মাস ডোডোকে নিয়ে সময় কেটে গেছে। আজলান বাড়িতে একদম সময় দিতে পারেনি। কাজের চাপে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরলেও তারপরের দিন আবার সদরে রওনা দিতে হয়েছে। তাদের মিশন শেষ হওয়ার পর হঠাৎ করে সে না জানিয়ে একদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরে শুনতে পেল তিথির ভীষণ জ্বর, তাই ঘরে ওর ছেলেকে নিয়ে শুয়ে আছে। আয়েজা বলল, বাবুও ঘুমিয়েছিল, তাই ওর মায়ের পাশে শুয়ে দিয়ে এসেছি। আজলান ঘরের দরজার সামনে দাঁড়াতেই দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তিথির চোখ বুজে আছে। ডোডো উঠে বসেছে, মায়ের গায়ে হাত দিয়ে খামচে দিচ্ছে। কেন তার মা অমন করে শুয়ে আছে চোখ বুজে, এটাই তার প্রশ্ন। ওর খামচি খেয়ে তিথির ঘুম ছুটে গিয়েছিল যদিও, কিন্তু সে চোখ বুজে শুয়ে আছে। ডোডো ওর বুকে 2 হাতে খামচে দিতে দিতে বলল, আম্মা দুধ দাও। তিথি ওর হাত সরিয়ে দিয়ে বলল, নেই, তোর বাপের কাছে আছে, যা, সারাক্ষণ শুধু খাই খাই করবে, দেব না তুতু। ডোডো ঠোঁট টানল, তারপর ধপাস করে মায়ের গায়ে উঠে মাথা ঢুকালো। তিথি হাসতে হাসতে বলল, তোর মায়ের খুব জ্বর ডোডো, তার উপর মারছিস? ডোডো শাড়ির আঁচল তুলে মুখ ঢুকিয়ে বলল, দুধু দাও। তিথি হেসে উঠে তার গালে আলতো করে চড় দিল। ডোডো বসে 2 হাতে চোখ কসলাতে কসলাতে ফোঁপাতে লাগলো। তিথি বলল, আচ্ছা আচ্ছা, কান্না করে না। ডোডো বসা অবস্থায় মায়ের শাড়ির আঁচল মাথার উপর তুলে দিয়ে মুখে শব্দ করল, তিথি ঘুমিয়ে গেল। আজলান দরজা খুলে ঘরে ঢুকতেই ডোডো শাড়ির আঁচল তলা থেকে বেরিয়ে এসে আজলানের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। হেসে আবারও মায়ের বুকে মুখ ঢুকিয়ে নিল। কিছুক্ষণ পর আবারও বেরিয়ে এলো। আজলান হাত ধুয়ে এসে তার কাছে এসে বলল, মা ঘুম, আর আপনি খাওয়া দাওয়া করছেন? ডোডো তিথির গায়ের উপর উঠে শুয়ে থাকলো, শাড়িটা মাথার উপরে তুলে দিয়ে। আজলান সেখান থেকে টেনে কোলে নিয়ে বলল, মাকে জ্বালাচ্ছেন কেন? ডোডো বলল, তুতু। আজলান বলল, তুতু খাচ্ছেন?
বাবা আপনার জন্য ঘোড়া এনেছে, দেখবেন? সুটকেস থেকে একটা কাঠের ঘোড়া বের করে দিল আজলান। রিমোটে চাপ দিলে সেটা হুঙ্কার ছাড়ে, তারপর দৌড়ায়। আরেকবার চাপ দিলে সেটা পুনরায় ফিরে আসে। ঘোড়াটি পা তুলে হুঙ্কার তুলে ছুটতে দেখে ডোডো কি খুশি, চিল্লিয়ে উঠল হাততালি দিয়ে। তার খুশি দেখে আজলান তার গাল চেপে চেপে আদর করল। ডোডো খেলার ফাঁকে আবারও বিছানায় উঠে গেল। আবারও মায়ের বুকে মুখ আড়াল করে শাড়িটা মাথার উপর টেনে দিল। তিথি আচমকা চেঁচিয়ে উঠল। আজলান ভড়কে গিয়েছে ওর চেঁচামেচি শুনে। তিথি ডোডোকে ঠাস করে মেরে বলল, অসভ্য ছেলে, তোর সবকটা দাঁত ফেলে দেব আমি। পরে আজলানকে দেখে সব ব্যথা বেদনা জ্বর ভুলে গিয়ে বলল, আমার জানাজায় আসতে এত তাড়াতাড়ি এসেছো কেন? আজলান ইউনিফর্ম চেঞ্জ করতে করতে বলল, তুমি তোমার ছেলেকে নিয়ে দিব্যি আছো। ডোডোর খাওয়া তখন সম্পন্ন হয়নি। সে খেতে খেতে একবার মায়ের মুখের দিকে আরেকবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। তিথি বলল, এই ছেলেকে আমি বেচে দেব, কেউ বাদর ছেলে কিনবে কিনা দেখিও তো। আজলান বলল, বাদর বানিয়েছে কে? তিথি বলল, আমি বানিয়েছি। আর কে? তিথি বলল, আচ্ছা আচ্ছা, তুমি গোসল করে এসো, আমি খেতে দিচ্ছি, এখন ঝগড়া করব না। আজলান ডোডোর দিকে চেয়ে বলল, আগে ওনার খাওয়া শেষ হোক। ডোডো, খাওয়া শেষে দাঁতের জোর দেখাতে কিন্তু ভুলো না। ডোডো কি বুঝলো কে জানে, বলে শব্দ করলো। তিথি রেগে মেগে বলল, বাপের কথায় সাই দিচ্ছিস? তোকে আমি বেচে দেব ডোডো, তোর মতো ছেলে আমার দরকার নেই। তোরা বাপ ছেলে দুটাই অত্যাচারী, আমি থাকবো না আর এই বাড়িতে। আজলান ফিরেছে দেখে আম্বিয়া বেগম নানান রকম রান্নার আয়োজন করেছে। আইজার বিয়ে নিয়ে কথা বলছিল আফতাব সাহেব। আজলান আপাতত কোনো মন্তব্য জানায়নি। আফতাব শেখ জানালো আগামীকাল আইজাকে দেখতে আসবে পাত্রপক্ষ, সে যেন উপস্থিত থাকে। রাতে তিথি খাওয়া দাওয়া করতে পারেনি তেমন। বাড়িতে ডাক্তার এনেছিলেন আফতাব শেখ। ওষুধ খাওয়ানোর পর তিথির জ্বর আরও বেশি বেড়েছে। ডোডো খাওয়া দাওয়ার পর একা একা খেলছে। খিদে না পাওয়া অবধি আর কান্না করবে না। আইজা তাকে নিয়ে গিয়েছিল কোলে করে। ফুপির সাথে তার দারুণ ভাব। আম্বিয়া বেগমের চোখের মণি সে। এখন কথা বলা শিখেছে। সারাক্ষণ দাদা দাদা বলে চিল্লাই, আব্বা। সবাই তার কথা শুনে হেসে কুটুকুটি হয়। তিথি জ্বরে উল্টাপাল্টা বকছিল। আজলান ঘরের মেঝে মুছছে। ঘরটা গোছগাছ করলো। সারা ঘরে ডোডোর কাপড় চোপড়, খেলনাপাতি, দোলনা ইত্যাদি হজবরল অবস্থা। সব গোছগাছ করতে করতে সে খেয়াল করলো তিথি মাথাটা পর্যন্ত তুলতে পারছে না। মাথাটা পানি দিয়ে ধুয়ে দিল সে। তারপর মুছে দিতে দিতে বলল, ইচ্ছে মতো পানিতে গা চুবিয়ে রেখেছিলে, ব্যথা তো হবেই, তাই না? তিথি বলল, তুমি এতদিন পরে এসে আমাকে বকছো কেন গো? আজলান ধমক দিয়ে বলল, আমার প্রশ্নের অ্যান্সার দাও মেহবুব। তিথি বলল, জ্বর তোমার হয় না? না, হয় না। ডোডোরও যদি এমন হয়, বাচ্চাটার কি হবে তখন? তিথির মাথাটা তার বুকে ঠেলল, বলল, আমার ডোডো অনেক শক্তিশালী, ওর বাহু তোমার চাইতে মোটা হবে, বুঝেছ? ওর মায়ের বুকের দুধে কত ভিটামিন আছে জানো? আজলান বলল, ডাক্তার কি বলেছে? বলেছে আজ মরেও যেতে পারি। আজলান তার বুক থেকে মাথা সরিয়ে দিয়ে বলল, যত সব ফালতু কথা বলবে না মেহবুব, ডোডোর কথা ভাবো এইসব বলার আগে, ফালতু মেয়ে মানুষ। তিথি বিছানায় ঢলে পড়ে বলল, ডোডোকে তুমি রেখো, আমি চলে যাব। আরেকবারে এইসব ফাউল কথাবার্তা বললে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তিথি হেসে বলল, ধুর বোকালোক, আমার বাপের বাড়িতে যাওয়ার কথা বলছি। আজলান বলল, এতদিন যাওনি কেন? এখন আমি চলে এসেছি, আর যেতে পারবে না। আইজা ডোডোকে নিয়ে এলো। সে মাকে খুঁজছে। আজলানকে দেখে কোলে ঝাঁপ দিয়ে বলল, আম্মা। আজলান বলল, এই তো এখানে। ডোডো চোখ কসলাচ্ছে, তার মানে ঘুমাবে। আজলান পিঠে কাঁধে মাথা ফেলে হাত বুলিয়ে দিল। ডোডো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান তাকে দোলনায় রেখে বলল, দেখি থার্মোমিটারটা দাও, জ্বর কতটুক দেখতে হবে। তিথি থার্মোমিটার জিহ্বার নিচে দিল। আজলান জ্বর চেক করে দেখল 100। আইজা বলেছে ওর গায়ে 102 জ্বর ছিল। একটু কমছে দেখে আজলান নিশ্চিন্ত হলো। বিছানার বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিয়েছিল তিথিকে। তারপর বিছানোর শেষে তিথিকে কোলে করে ওয়াশরুমে ঢুকিয়ে ব্রাশ করালো। তিথি তার গায়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিল।
এলোমেলো চুলগুলোতে চিরুনি চালিয়ে বলল, অপরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু আরও বেশি আক্রমণ করবে মেহবুব। এখন বলো কেমন লাগছে? তিথি তার বুকে মাথা ফেলে বড় করে শ্বাস ফেলে বলল, খুব ভালো। তুমি এসেছো তাই আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। তুমি না থাকলে আমি বোধহয় মরেই যাব। আজলান তাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে এলো, শুয়ে দিয়ে বলল, জ্বর ওঠানামা চেক করতে হবে। যদি জ্বর কমে তো ভালো, না কমলে সোজা নিয়ে যাব চেম্বারে। তিথি বলল, ডোডোকে আমার পাশে দাও। আজলান ডোডোকে তার পাশে এনে দিল। ঘুমন্ত মুখটাকে আদর করে বলল, ওর মুখে আঁচড় কিসের? রাগ করে নিজের নখ দিয়ে নিজেই আঁচড় দিয়েছে। বাপের মতো হাড় বজ্জাত হয়েছে। কি এমন বলি, এইটুকুনি বেটা, অথচ কত রাগ তার। তোর বাপের বউ থেকে গেছে কষ্ট করে, কিন্তু তোর বউ একদিনও থাকবে না। দেখিস আমি ভালো শাশুড়ি হব। তুই তোর বাপের মতো হলে তোর বউকে দিনে দিনে দিয়ে আসবো ওর বাপের বাড়ি। আজলান বলল, চুপ, অযথা বকছো তুমি, ওর ঘুম ভেঙে যাবে। তিথি দেখল ও ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ফোলা ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার সোনা রে, ঘুমালে তোর কত আদর লাগে। আজলান বলল, ননসেন্স, ওকে ঠোঁটে চুমু দিতে বারণ করেছি মেহবুব, এইসব ভালো না। তুমি যে দাও। কখন দিয়েছি? আমাকে দাওনি? আজলান দাঁত কিরমির করতেই তিথি বলল, নিজে দিলে দোষ নেই, আমি দিলে দোষ। আমি আমার সোনাটাকে জড়িয়ে ধরে ঘুমাই। ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল তিথি। আজলান ডিম লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তিথি ডোডোকে তার পাশে এনে আজলানের বুকে গুজে দিয়ে বলল, কতদিন পরে এসেছ, আমাকে একটু জড়িয়েও ধরনি। এই। আজলান গভীর ঘুমে আচ্ছন্ন। তিথি তার বুকে মুখ ঠেকিয়ে ঘুমিয়ে গেল। আজলান অনেকক্ষণ পর বলে উঠল, জ্বর কেমন তোমার? তিথি বলল, অনেক বেশি। আজলান তার কপাল চেক করল। তিথি বলল, জ্বর তো এখানে থাকে, বলেই আজলানের হাতটা উদরের ওপর রাখল। আজলান উদর ধরে টেনে এনে জড়িয়ে ধরে পড়ল। কমে এসেছে। তিথি বলল, অনেক জ্বর আছে এখনো। আজলান বলল, আচ্ছা সকালে ওষুধ দেব, ঘুমাও চুপচাপ। তিথি বলল, এখন দাও, সকালে ডোডো জেগে উঠবে। আজলান ভালো করে চোখ মেলে দেখল, ডোডোকে ওপাশে রেখেছে তিথি। সে অবাক কণ্ঠে বলল, তুমি ওকে ওদিকে রেখেছ কেন? তিথি বলল, আমার তোমার সাথে লেপ্টে ঘুমোতে ভালো লাগে। আজলান তার দিকে চোখ ফেলে বলল, কে যেন চলে যাবে বলছিল? হ্যাঁ তাই তো, সময়টা চলে আসতেছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আজলান বলল, তাহলে যেও না। না, যেতে হবে। বাপের বাড়ির জন্য মন পড়ছে, সাথে তোমাকেও বুঝতে হবে আমি না থাকলে কেমন লাগে। ডোডোকেও বুঝতে হবে। আজলান বলল, ঘুমাও চুপচাপ। তিথি বলল, খুব শীত করেছে, তোমার গা কি গরম? তোমারও কি জ্বর? না, আমার গা সবসময় এমন থাকে, মাথার মতো গাও সবসময় গরম থাকে। বুঝলাম। তিথি তার বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করতেই আজলান তার বুকের নিচে চেপে ধরে গলায় মুখ গুজে বলল, আর কোনো নড়চড়া করলে সোজা বের করে দেব। তিথি বলল, আদর করার সময়ও ধমকায়? কেসটা কি বুঝলাম না আজও। ভোর নাগাদ ঘুম ভাঙতেই আজলান দেখল ডোডো তাদের মাঝখানে চলে এসেছে। মাথাটা তিথির পেটের সাথে লেগে আছে। একটা পা আজলানের মুখের ওপর, আরেকটা পা গলায়। আজলান আফসোসের সুরে বলল, সব আয়ত্ত করে নিয়েছে মায়ের কাছ থেকে। আয়েজাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র এনজিওতে চাকরি করে। আফতাব সাহেবের সাথে বেশ কথাবার্তা চলছিল পাত্রের বাবা, চাচা আর মায়ের সাথে। পাত্রও এসেছে। পাত্রের মায়ের সাথে বসে আছে সে। আজলানকে কয়েকবার ডেকে পাঠিয়েছে আফতাব শেখ। তিথি এসে তাকে বলেছে, কিন্তু সে এমনভাবে সেজেগুজে রেডি হচ্ছে যেন আয়েজাকে নয় তাকে দেখতে এসেছে। তিথি মহা বিরক্ত। সে একটা মেরুন রঙের শাড়ি পরেছে। আজলান তাকে চোরা চোখে দেখে বলল, ওদের সামনে যাবে না। তিথি তার কথা শুনে ভ্রু কুঁচকাল। বলল, কেন? আমাকে পছন্দ করে নেবে বলে? আজলান ধমকে বলল, সবসময় মুখের উপর কথা বলার স্বভাব কমাও, নইলে। তিথি বলল, বের করে দেবে তাই তো? এটা ছাড়া তুমি আর পারোটাই বাকি। আজলান আর কিছুই বলল না। তিথি মুখ ঝামটা মেরে চলে গেল। তিথি মুখ বাঁকিয়ে চলে গেল। ডোডো তার দাদা ভাইয়ের কোলে বসে আছে, রিমোট নিয়ে খেলা করছে। সবার কথার ফাঁকে ফাঁকে সেও কথা বলে উঠছে।
কি বলছে সে নিজেই জানে না। অনেকক্ষণ পর আজলান এসে বসল সেখানে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করেছে। আজলান বসতে বসতে দেখল পাত্রের গায়ের শার্ট কুচকানো, বারবার নাকের মাথা চুলকাচ্ছে। যে পারফিউমটা ইউজ করেছে সেটার গন্ধ কড়া, দাড়ি নেই, ঠোঁটের ওপর একগুচ্ছ গোঁফ রাখা, তাও তৎকালীন রাজা বাদশাদের মতো করে রাখা। আফতাব শেখ বললেন, আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছোট, ছেলেটা বড়। 1 মেয়ের বিয়ে দিয়েছি। মেয়ের বর ইনকাম ট্যাক্স অফিসার, আর ও র্যাবে জয়েন করেছে, 2 বছর হলো। আয়েজা সবার ছোট, আমার বড় আদরের মেয়ে। আজলানকে চুপ থাকতে দেখে আফতাব শেখ বললেন, ইনি হচ্ছেন ছেলের বাবা, ইনি মামা, ইনি ছোট চাচা, আর ইনি মা। আজলান ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, আপনি আমার বোনকে একা দেখতে আসতে পারেন, ও সবার সামনে আসবে না। পাত্রপক্ষ শুরুতেই বুঝে গিয়েছে গোয়ার টাইপের হবে। কথাবার্তায় অহংকার ঝরে পড়ায় তারা একেবারে সিটিয়ে গেছে। আজলানের কথায় অপমানিত বোধ করল তারা। আফতাব শেখ হেসে বললেন, আয়েজাকে একটু ডাকো, দেখা দিয়ে চলে যাক। আজলান বলল, আমি কি বলেছি তা বোধহয় শুনতে পাননি। আফতাব শেখ ছেলের উপর ক্রুদ্ধ হলেন, কিন্তু তা চেপে রেখে মলিন হেসে পাত্রের মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি দেখে আসতে পারেন, আমরা কথাবার্তা এগোই। রমলা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথা এগোলো। আজলান শুধু চুপচাপ শুনল। আয়েজা কাঁদতে কাঁদতে শাড়ি পরছিল। আম্বিয়া বেগম চড় মেরেছিলেন সকালে। মা মেয়ের মধ্যে তিথির নাক গলায়নি। আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বলেন, বিয়ে কি এখনই হয়ে যাচ্ছে? আজব, তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোর এত কান্না কিসের? আয়েজার কান্না তবুও থামার নয়। তাকে তিথি শাড়ি পরিয়ে দিচ্ছিল। শাড়ি পরিয়ে দেওয়ার সময় আয়েজা বারংবার তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তিথিকে বলল, আপনি ওর ভাইয়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখল ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজবাজ একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নেবে। পাত্রের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বললেন। পাত্রের মা বেরিয়ে যেতেই আয়েজার শাড়ি খুলে ছুঁড়ে মেরে বলল, করব না বিয়ে আমি, আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খোলে তাহলে আয়েজার রক্ষা নেই, সাথে তারও। আয়েজা বলল, ভাইকে বলো আমি বিয়ে শাদী করব না এখন। তিথি বলল, না বাপু, পারবো না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে, এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আয়েজা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাও এখান থেকে। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরবো তবুও এ বিয়ে করব না। তিথি দরজায় ঠোকা দিয়ে বলল, আরে বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেওয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলে ও আমার উপর খেপে যাবে না? তোমার মদনটার ফোন নাম্বার দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা খোলো। দেখো, দরজা না খুললে আমারও কিছু করার নেই। আয়েজা দরজা খুলে বলল, তুমি ভাইকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আয়েজা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না, যাও। বলে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল। তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি চেষ্টা করব, চিন্তা করো না, ওই মদন তোমার হবেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো, কথা কাটাকাটি, তারপর বাগবিতণ্ডায় লিপ্ত হলো। আর এখন জিনিস ছুটছেন আফতাব শেখ। শ্বশুরমশাইকে এর আগে এত রাগ করতে দেখিনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার, কিন্তু খেপে গিয়ে টিভির রিমোট আছাড় দিতে দেখে তিথি সহ বাড়ির সকলেই ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছ তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্তও আমার, তুমি কে নাক গলানোর? আজলানও মুখের ওপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে, শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যেও না, তোমার বউ আমি পছন্দ করে এনেছি। ও এখন তোমার বাচ্চার মা। দিন শেষে ওর সাথেই তুমি সংসার করছো। আজলান বলল,
উদ্ধার করে ফেলেছেন ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আর আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি আয়েজার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনেই হিংস্র সাপের ন্যায় ফোঁসফোঁস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকে শান্ত হতে বলেও তারা শান্ত হলো না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস করে চড় বসাবো আমি। আমার বড় হয়ে যাওনি এখনো। তোমার আগে দুনিয়াতে এসেছি, তোমার চাইতে বেশি মানুষ চিনি আমি। আজলান বলল, চেনেন না? কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা, হাদা, নোংরা বস্তির লোকজন ধরে আনেন যেখান থেকে যাকে পান। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আয়েজাকে দেব না মানে দেব না। তোমাকে শান্ত হতে বলেছি। বাপ ছেলে কি শুরু করেছ? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়ি দিয়েছেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতেই সেটা ভেঙে খান খান হয়ে গেল। তিনি এক ঝটকায় আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর। তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এই বাড়িতে আমার কথার 2 পয়সার দামও নেই। কত বড় বেয়াদব সে! যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলা ছাড়ছে না। আজলান বলল, আপনি জিনিস ভাঙছেন কেন? সবসময় নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন। আপনার কথাই সব হবে না। এইসব রাগের ধারধারি না আমি। আপনার কথাই শেষ কথা হবে না। হবে না মানে হবে না। আফতাব শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে, দেখতে পারছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আজলান বলল, এই চুপ, একদম চুপ। একদম শ্বশুরের সাফাই গাইবে না আমার সামনে। সবকটা পচা গাও, গ্রাম থেকে উঠে আসা পাবলিক, পচিয়ে ফেলবে ঘরদর সব কিছু। তিথি বলল, আমিও পচা গাঁও গ্রামের মানুষ। তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? আম্বিয়া বেগম বললেন, খোকা রে, তোর পায়ে পড়ি, আবার বইয়ের সাথে ঝগড়া করিস না। আজলান গটগট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ, তুমি এভাবে খাড়ায় আসো কেন? বাবুরে কোলে নাও। ডোডো হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এসে বসল। তার শাড়ি টান দিয়ে ডাকল, আম্মা। আয়েজা বলল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদের কে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে? তিথি বলল, এখন কিছু বলো না প্লিজ, আগুন হয়ে আছে সবাই। ও যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে। কিন্তু ও একটা কোচিং সেন্টারে পড়ায় আর মাঝে মধ্যে ড্রাইভিং করে। মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে, ঘর বাড়ি করেনি এখনো, চাকরি বাকরি পায়নি। তিথি বলল, তোমার এই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্ক জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিছুই করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কেও জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে বস্তি। কথাও বলছি বস্তির হয়ে। আয়েজা বিছানায় 2 হাতের ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে লাগলো। তিথি বলল, আমি মাকে বলবো? আয়েজা বলল, ওই মহিলা মারতে মারতে মেরে ফেলবে আমাকে। তুমি কিছু করো, নইলে আমি। তিথি বলল, দেখো, ভুলভাল কিছু ভাববে না। সবাই যা চায় তা পায় না। আমি যা চেয়ে এসেছি তা পাইনি। যা পেয়েছি সেটাকেই আঁকড়ে ধরেছি এখনো। আয়েজা বলল, ওনার চাকরি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে, টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। তিথি বলল, আচ্ছা, ওর নাম্বারটা দাও। আয়েজা বলল, উল্টাপাল্টা কথা বলবে না তো? তুমি তোমার বরের হয়ে কথা বললে আমি ফোন নম্বর দেব না। তিথি বলল, আমাকে বিশ্বাস না করলে কিছুই করার নেই। আয়েজা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আয়েজা বলল, এখন কোচিংয়ে থাকবে, বিকেলে ফোন দিও। উনি কিন্তু তোমাকে চেনে, আমার নাম রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবল তাবল কথা বলেছে। কিছুক্ষণ পরপর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিচে থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, জারিফ মইনুল বলছি। আপনি কে বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও ঠিক কঠিন শোনালো। আরেকটা ফাটা কেষ্ট আয়েজার কপালে জুটে গেল নাকি? কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, মইন ভাইয়া? ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল, আরে তিথি ভাবি, আপনি? তিথির গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, আপনি কি আয়েজার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এলো,
জি, কিন্তু তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আয়েজার কাছে ছুটে এসে বলল, আমি কিছুতেই এই সম্বন্ধ করতে পারবো না, আমি নেই এইসবে। এই তাহলে জারিফ মইনুল? আয়েজা বলল, এইভাবে বলো না, তুমি তো চেনো তাকে। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে, তাকে গিয়ে বলো আমি নেই এইসবে। শেষমেশ বাড়ির ড্রাইভার কে? আয়েজা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে, এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। তিথি বলল, আমি ছোট করে বলিনি, তোমার ভাই যেটা বলতো সেটা বলছি। তুমি এটা ভালো কাজ করনি। আয়েজা বলল, এমন করো না প্লিজ। তিথি বলল, সরি, আমার কিছুই করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন, ছেলের কাণ্ড কারখানাগুলো চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধহয় এইবার পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজলান বাড়িতে ফিরে আধা ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সেই বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের ওপর কল আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করছিল সেটাই হলো। রাতে খাবার টেবিলে জানালো তার সহকর্মীর ফুপুর ছেলে র্যাবে সদ্য জয়েন করেছে। তার পরিবার আয়েজাকে কাল বাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতে আয়েজাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়ি গাড়ি ছেলে কোনো কিছুতেই খুঁত নেই। তিথি তখন আয়েজাকে দেখছিল, তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে, কিন্তু তারপরেও না দেখার ভান ধরে রইল। তার আর কিছুই করার নেই। বিছানায় বসে ডোডোকে খাওয়ানোর সময় আজলান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আয়েজা আর আয়েজার বাবাকে দেখিয়ে এসো। তিথি কথা শুনতে পায়নি এমন ভাব করে ডোডোকে দোল দিতে লাগলো, মাথা নিচু করে আদর করতে লাগলো। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গোল গোল করে চেয়ে রইল। বাবার বাড়িয়ে দেওয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে গিয়ে বলল, আম্মু তুতু। তিথি বিড়বিড় করলো, খাওয়ার সময় ডিস্টার্ব করলে এরকমই করবে।